পেসারদের নিয়ন্ত্রণহীন বোলিং ঢাকা টেস্টে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। তাসকিন ইবাদতদের দায় দিলেন কোচ সালাউদ্দিন। স্লিপ ফিল্ডিং নিয়ে ছাড়লেন হতাশা। আপনাকে ভালো জায়গায় তো বল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা মনে হয় আমরা অনেক লুজ বল করেছি। সাফের আগেই জাতীয় স্টেডিয়ামের ঘাস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করতে চায় ফুটবল ফেডারেশন। উন্নত করা হচ্ছে মাঠের ড্রেনেজ ব্যবস্থা। 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে। 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। ভারতের কারণে পিছিয়ে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে নয়, টুর্নামেন্টের সম্ভাব্য সময় নভেম্বর, জানালেন সভাপতি কাজী সালাউদ্দিন। এবং সমালোচনার পর ফিফা বিশ্বকাপ ম্যাচের দিনে ট্রেন ভাড়া কমালো নিউ জার্সি ট্রানজিট। $150 থেকে কমিয়ে $105 করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মিরপুর টেস্টের খবর। দ্বিতীয় দিনে হতাশ করেছে বাংলাদেশ ব্যাটারদের পর মলিন পারফরমেন্স বোলারদের। 112 রান হাতে থাকা 6 উইকেট হারায় টাইগাররা। 413 রানের জবাবে খেলতে নেমে দিনটা নিজেদের করে নেয় পাকিস্তান। ফাইফার পূরণ করেছেন মোহাম্মদ আব্বাস। জবাবে 1 উইকেট হারিয়ে দলীয় 179 রান করেছে মেন ইন গ্রিন। এখনও বাংলাদেশ এগিয়ে 234 রানে। পেসারদের নিয়ন্ত্রণহীন বোলিং দ্বিতীয় দিনে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাই তাসকিন ইবাদতদের উপর পুরো দায় দিলেন বাংলাদেশ সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে ফরম্যাটটা টেস্ট বলেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রাখছেন। হতাশা আছে স্লিপের ফিল্ডিং নিয়েও। মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন এগিয়ে রেখেছেন পাকিস্তানকে। এগিয়ে রাখাটাই স্বাভাবিক। দুজন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে এই মিরপুরের পিচ যেভাবে অতিথিরা সামলালো, তাতে আসলে বাংলাদেশকে যে হট ফেভারিটের তকমা দেওয়া হচ্ছিল টেস্টের আগে, কিংবা বাংলাদেশের পেস ইউনিটকে যেভাবে রেট করা হচ্ছিল, সে বিষয়ে আসলে প্রশ্ন জাগতেই পারে। এবং বোলারদের এমন একটা হতশ্রী বা হতাশাময় দিনের পরে মোহাম্মদ সালাউদ্দিন তাদের উপরেই দোষটা দিলেন। বললেন উইকেট দেখে হয়তো বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলেন তাসকিন নাহিদ রানারা। যখন উইকেটে দেখবে যে ঘাস আছে, তারা এক্সাইটমেন্ট আসতেই পারে। কারণ যেহেতু বলে মুভমেন্ট আছে, বল জোরে যাচ্ছে, তখন যে কোনো বলারই হয়তো চিন্তা করে যে হয়তো আমি পেস দিয়ে তাকে বিট করে ফেলবো। আমার মনে হয় যে পাকিস্তানের থেকে আমাদের পেসটা একটু বেশি হইলেও আমাদের এই জায়গাটা আমরা একটু এগিয়েছিলাম। বাট আপনাকে ভালো জায়গায় তো বল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা মনে হয় আমরা অনেক লুজ বল করেছি। ওইটা যেন কালকে না হয় সেটাই আমরা লক্ষ্য রাখবো। দ্বিতীয় দিন কিংবা 180 ওভার শেষেও মিরপুরের উইকেটের মতো আচরণ করছে না। এখনও এখানে ব্যাট করাটা খুব একটা কঠিন নয়। তবে বাংলাদেশি ব্যাটাররা আজকে দ্বিতীয় দিনে 112 রান তুলতেই যে 6 উইকেট হারালো, কিংবা মোহাম্মদ আব্বাসের যে ফাইফারটা পূরণ করে দিল, তাতে আসলে এই পিচকে খুব একটা দায়ী করার সুযোগ নেই। সহকারী কোচও তেমনটাই জানিয়েছেন সংবাদ সম্মেলনে। বলেছেন প্রথম আর দ্বিতীয় দিনের উইকেটের মাঝে তফাৎ নেই খুব একটা। উইকেট আসলে খুব বেশি চেঞ্জ হয় না। গতকালে যা ছিল আজকেও খুব একই রকম আছে। আমি বলবো যে পাকিস্তান আজকে খুবই ভালো বল করেছে। এখানে আসলে স্পিনারদের খুব বেশি কিছু করার নেই। বল এখনও ঘুরতেছে না, বল সোজা স্টাম্পে ব্যাটই আসতেছে। হয়তো মাঝে মাঝে দিয়ে একটা লো করতে পারে, আর সেটা পুরো একটা ম্যাচের সিনারিও না। তো সিনারিওটা হচ্ছে আমরা একটু ভালো জায়গায় বল করি, পেস বোলার যেন ধারাবাহিক অনেকগুলো ওভার যেন আমরা কন্টিনিউ ভালো বল করতে পারি, তখন হয়তো আমাদের উইকেট পড়ার চান্স বেশি থাকে। পেসারদের লাইন লেন্থহীন বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের এমন অবস্থার পেছনে আর একটা কারণ নিজেদের ফিল্ডিং। সাদমান ইসলামের কথা বলতেই হয়। স্লিপে দাঁড়িয়ে 2টো ক্যাচ ফেলেছেন এই ওপেনিং ব্যাটার, এবং তার সেই ক্যাচ মিসের খেসারত কিন্তু বাংলাদেশকে দিতে হচ্ছে। মিরপুরের টেস্টের ভাগ্য কোন দিকে যাবে তা কিন্তু অনেকটাই নির্ধারিত হবে তৃতীয় দিনের প্রথম সেশনে হয়তো বোলাররা কিছুটা মুভমেন্ট পাবেন। সেই মুভমেন্টটা কাজে লাগিয়ে পেসাররা যদি ঠিক লাইনে বল করতে পারেন এবং পাকিস্তান এই ব্যাটিং লাইন আপকে খুব কম রানে গুটিয়ে দিতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ তৃতীয় দিন শেষে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। তো উইকেটের যে অবস্থা, সেখানে যেমনটা বোঝা যাচ্ছে তৃতীয় দিনের শেষ নাগাদ আগে এই উইকেটে খুব একটা ভাঙন ধরবে না। অর্থাৎ স্পিনারদের জন্য এই উইকেট থেকে সাফল্য পেতে ঘাম ঝরাতে হবে বেশি, এবং সেই তৃতীয় দিনে বাংলাদেশি বোলারদের সামনে চ্যালেঞ্জ এই মিরপুর টেস্টের ভাগ্য নিজেদের দিকে আনার। দায়িত্ব নিয়ে জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গেল বাফুফের গ্রাউন্ডস কমিটি। সাফের আগেই জাতীয় স্টেডিয়ামের ঘাস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করতে চায় ফুটবল ফেডারেশন। ঘাসের সঙ্গে মাঠের ড্রেনেজ ব্যবস্থায় আসছে পরিবর্তন। এদিকে সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে চায় বাফুফের গ্রাউন্ডস কমিটি।
দায়িত্ব গ্রহণের প্রায় ১.৫ বছর পর বাফুফের গ্রাউন্ডস কমিটি দিল তাবিত আউয়ালের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি। ফেডারেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাউন্ডস কমিটির সদস্যদের নাম প্রকাশের ২ ঘন্টার মাঝেই জাতীয় স্টেডিয়ামে হাজির সবাই। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেনের সঙ্গে স্টেডিয়ামে ছিলেন সদস্য তাজওয়ার আউয়াল। জাতীয় স্টেডিয়ামে চলছে ঘাস প্রতিস্থাপনের কাজ। পুরো স্টেডিয়াম ঘুরে যা পরিদর্শন করে গ্রাউন্ডস কমিটি। মূল মাঠের পাশেই পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছে জয়সিয়া ও বারমুডা প্রজাতির ঘাস। ফুটবলারদের সঙ্গে কথা বলেই মূল মাঠের জন্য ঘাসের প্রজাতি চূড়ান্ত করবে বাফুফের গ্রাউন্ডস কমিটি। 2 রকম ঘাস ছিল, ওখান থেকে আমরা চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা। আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে, দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কি প্রেফার করে। সো একটা কালেকটিভ একটা ডিসিশন আমরা নিতে পারি এখানে। মাঠে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজে সন্তুষ্ট গ্রাউন্ডস কমিটি। উন্নত করা হয়েছে জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও। আগামী সাফের আগেই পুরোপুরি শেষ হবে মাঠের ঘাস প্রতিস্থাপন কাজ। আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। সাইডে আমাদের একটা সমস্যা ছিল, ওখানে 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে। ওটা এখন ওনারা যে কাজটা করে দিয়েছে, ওনাদের এক্সপিরিয়েন্স ও নলেজ দিয়ে ওনারা আশা করে, ওনারা যে ট্রায়াল রান করেছে, টেস্ট করেছে, এখানে ওনারা দেখেছে যে এটাও এখন 20 থেকে 30 মিনিটের ভিতরে ড্রেন আউট হয়ে যাচ্ছে। দায়িত্ব নিয়ে বাফুফের আওতাধীন অন্যান্য মাঠেও কাজ করতে চায় গ্রাউন্ডস কমিটি। চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে চায় ফেডারেশন। আমাদের প্ল্যান হলো আমরা যে মাঠে খেলা চালাবো ওখানে প্রত্যেকটা মাঠে একটা ইন্টারন্যাশনাল ফিফা স্ট্যান্ডার্ড ফিল্ড যেন হয়। সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের মানে খেলা হবে, ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফটিকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো, যেন সর্বক্ষণিক মাঠটাকে সর্বক্ষণিক ওটা দেখশন করতে পারে। এদিকে মাঠের রক্ষণাবেক্ষণ করার জন্য পর্যাপ্ত মাঠ কর্মীও নিয়োগ দিবে বাফুফের গ্রাউন্ডস কমিটি। ভারতের কারণে পেছাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। নির্ধারিত সময় সেপ্টেম্বরে নয়, টুর্নামেন্টটি পিছিয়ে অনুষ্ঠিত হতে পারে নভেম্বরে। কারণ একই সময়ে আসিয়ান কাপের ম্যাচ ও অন্যান্য সূচিতে ব্যস্ত থাকবে দলটি। ভারতকে ছাড়া সাফ আয়োজন করতে চায় না দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। এবারের আসর বাংলাদেশেই হবে বলে নিশ্চয়তা দিয়েছেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। নিয়ম অনুযায়ী এবারের আয়োজক বাংলাদেশ। সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা টুর্নামেন্টটি, কিন্তু ভারতের কারণে বেঁধেছে বিপত্তি। নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বর উইন্ডোতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে না বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। একই সময় আসিয়ান কাপের ম্যাচ খেলবে ব্লু টাইগার্স। আছে বেশ কয়েকটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচও। আর ভারতকে ছাড়া সাফ আয়োজন করবে না দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। কিছু বলার তো এখন ইন্ডিয়া ছাড়া সাফ করাও তো ওই উইন্ডোতে নভেম্বর উইন্ডোতে আমাদের দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতের প্রভাব সবচেয়ে বেশি। বাণিজ্যিক মূল্য, দর্শক আগ্রহ আর সম্প্রচার সবকিছুতেই ভারতের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তাই ভারত ছাড়া টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না সাফ কর্তৃপক্ষ। তবে এই পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে ফেলবে বাফুফেকে। কারণ নভেম্বর উইন্ডোতে লিথুয়ানিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আলোচনা চলছে আরও কয়েকটি দেশের সঙ্গে। বাংলাদেশ কি করবে আমি তো জানি না। এছাড়া 9 থেকে 17 তারিখ নভেম্বর উইন্ডোতে সময় মাত্র 8 দিন। এই অল্প সময়ে টুর্নামেন্ট শেষ করা বেশ কঠিনই হবে। এবারের সাফের ভেন্যু নিয়েও ছিল জটিলতা। নিয়ম অনুযায়ী আয়োজক বাংলাদেশ হলেও বিকল্প ভেন্যু নিয়েও হয় আলোচনা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়া আসন্ন সাফে আফগানিস্তানের মতো দলকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থেকেও সরে এসেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে। ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জেতে ভারত। অন্যদিকে বাংলাদেশ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশের ফুটবলে নতুন করে আশার আলো দেখছেন সমর্থকরা। হামজা শমীদদের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে জাতীয় দল নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার।